তাহলে দেখো আজকে আরও কিছু হচ্ছে এসএইচএমের প্রবলেম তোমাদের সলভ করে দিচ্ছি। হ্যাঁ, কী বলা আছে ফার্স্ট প্রবলেমটা দেখো, ইফ x1 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, x2 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই/3 আর x3 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 2π/3, ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট মোশন। তাহলে তিনটা এসএইচএম সরল দোল গতি যদি এই তিনটা হচ্ছে উপরিপাতিত হয় তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত হবে। তো এটা বলো এর সাথে এর ফেজ ডিফারেন্স কত 60 ডিগ্রি, এর সাথে এর কত 60 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্ট কত হবে। আগের যে কোনো দুটোকে যোগ করো, তাহলে এটার সাথে যদি আমি এটাকে অ্যাড করি বা এটার সাথে এটাকে যদি অ্যাড করো তাহলে এর হচ্ছে ওমেগা টি আর তার সাথে এর কত অ্যাঙ্গেলে আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তুমি এদিকে কত অ্যামপ্লিটিউড আছে বলো এ, এটা সব থেকে কম অ্যামপ্লিটিউড ফার্স্ট নিয়ে নাও, তার সাথে 60 ডিগ্রি কোণে, এটাও অ্যামপ্লিটিউড এ। তাহলে ভেক্টর ফর্মুলা লাগালে কী হবে বলো দেখি, দুটোর হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত হবে রুট ওভার অফ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো তাহলে রুট ওভার অফ কত হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির ভ্যালু কত 1/2, তাহলে কত হয়ে গেল রুট ওভার অফ 3a স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে কত বলো √3a। তাহলে এই দুটোর বলো এসএইচএমের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হয়ে যাবে কত বলো √3a, এবং তার ডিরেকশান কী হবে, দুটো সমান ভেক্টরের ডিরেকশান কী হয় তার মিডলে থাকে, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এবারে বলো যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটা 60 হলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এর সাথে কোন দিকে হবে এদিকে। তাহলে এবারে বলো এটা 30 ডিগ্রি আর এই টোটাল অ্যাঙ্গেল 120, তাহলে এটার মধ্যে কত হবে, তাহলে এই এ আর এই এর মধ্যে যে রেজাল্টেন্ট বেরিয়েছিল তার সাথে এটা হবে কত বলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত হয়ে যাবে √3a, আর এ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অর্থাৎ হয়ে যাবে 2a, রুট ওভার অফ √3 হোল স্কোয়ার মানে 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে হয়ে যাবে কত বলো এটা আসবে রুট ওভার অফ √3 এর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝেছ? তাহলে হয়ে গেল কত বলো বলো 3a স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমার চলে আসছে কত বলো, তাহলে আসছে বলো যে হচ্ছে 2a। আচ্ছা তারপরেরটা দেখো 2 নম্বরে আমি কী কোশ্চেন দিয়েছি দেখো, ইফ T1 অ্যান্ড T2 আর দ্য টাইম পিরিয়ড অফ এসএইচএম অফ লেন্থ কত L1 অ্যান্ড L2, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড ফর হচ্ছে বলো L1 প্লাস L2, T1 হয়ে গেছে এটা, তাহলে ফাইন্ড হচ্ছে বলো টাইম পিরিয়ড ফর L1 প্লাস L2। তাহলে ফার্স্ট বলো আমরা জানি কি এসএইচএমের ক্ষেত্রে কী হয় T প্রপোর্শনাল টু √L, তাহলে কী হবে যখন যার L1 লেন্থ তাহলে L1 সমান কী হবে বলো কে T1 স্কোয়ার, একই রকমভাবে L2 সমান কত আসবে কে T2 স্কোয়ার। তাহলে L1 প্লাস L2 যদি অ্যাড করো তাহলে কী হবে কে ইন্টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, কে ইন্টু কত হয়ে যাবে বলো T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। তাহলে এবারে বলো যদি আমরা ধরি যে L1 প্লাস L2 লেন্থের যেটা এসএইচএম হবে তাহলে তার লেন্থ যদি L ধরে নিই তাহলে L সমান L1 প্লাস L2 ইকুয়াল টু কত হবে কে ইন্টু টি স্কোয়ার, তাহলে কে টি স্কোয়ার সমান কত হবে কে T1 স্কোয়ার প্লাস কে T2 স্কোয়ার, অর্থাৎ টি স্কোয়ার ইকুয়াল টু T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। তারপরে দেখো 3 নম্বর প্রবলেমটা কী দেওয়া আছে দেখো, রুট মিন স্কোয়ার স্পিড অফ এসএইচএম ফর 1 কমপ্লিট রিভলিউশন। আচ্ছা এসএইচএমের আমরা এক্স কত লিখি, এক্স সমান লিখি এ সাইন ওমেগা টি, তাহলে ভেলোসিটি কত হয় dx/dt কত হয়ে যায় এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এবারে বলো এ রুট মিন স্কোয়ারের স্পিড বলেছি ফর 1 কমপ্লিট রিভলিউশন, কমপ্লিট রিভলিউশন মানে কি 0 to t রেসপেক্টে করতে হবে ইন্টিগ্রেশন। তাহলে বলো এবারে তুমি এখানে কী বলে রুট মিন স্কোয়ার করার জন্য কী বলেছিলাম ফার্স্ট, তাহলে কী করব স্কোয়ার করব, তারপরে মিন করব, তারপরে রুট করব। রুট মিন স্কোয়ার কীভাবে ক্যালকুলেট করতে হয়, আগে স্কোয়ার করা হয়, তারপরে মিন করা হয়, তারপরে রুট। তো স্কোয়ার করলে এটা কত হবে এ ওমেগা কস ওমেগা টি হচ্ছে ভেলোসিটি, তাহলে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এটা হয়ে গেল স্কোয়ার। মিন 0 to ক্যাপিটাল টি ডিটি বাই টি, এটা হয়ে গেল কি বলো মিন, তার রুট হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কত আসছে বলো
কত ক্যালকুলেশন হচ্ছে এটা তাহলে আমার বলো। এখানে হয়ে গেল প্রথমে ভেলোসিটি হয়ে গেল এ ওমেগা কস ওমেগা টি, তাহলে এখানে বলো এ ওমেগা কস ওমেগা টি হলে তার স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। মিন করব ইন্টিগ্রেশন ডিটি করে দিলাম ডিটি রেসপেক্টে। এবারে বলো এটা তাহলে আমার কীভাবে, তোমরা জানো কস স্কোয়ারের হচ্ছে বলো ফুল সাইকেল ইন্টিগ্রেশন কত হয় লিমিট বাই 2, তাহলে এটা রেজাল্ট হয়ে গেল এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন কত হয় বলো টি বাই 2, আর নিচে আছে টি মানে এটা হয়ে যাবে 2 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কত আসবে এ ওমেগা বাই √2, এ ওমেগা বাই কত হবে বলো √2, এটা হয়ে গেল রুট মিন স্কোয়ার ফর কমপ্লিট রিভলিউশনে কত আসবে এ ওমেগা বাই √2। যদি তোমার হচ্ছে হাফ সাইকেলে বলতো তাহলে 0 টু টি বাই 2 করতে, এখানে টি বাই 2 লিখতে, বুঝেছো। অ্যাভারেজ করতে গেলে কী করতে হতো, অ্যাভারেজ কীভাবে বের করতে হয় বলো, ভেলোসিটি যদি অ্যাভারেজ বের করতে বলতো ফর হচ্ছে বলো হাফ রিভলিউশন, তাহলে কী লিখতে ভেলোসিটির অ্যাভারেজ 0 টু টি বাই 2 হাফ রিভলিউশন বলেছি এ ওমেগা কস ওমেগা টি ডিটি বাই টি বাই 2। এবার রেজাল্টটা এবারে করলে এটা এবার অ্যাভারেজ বেরিয়ে যাবে, বুঝেছো। এসএইচএম এর হচ্ছে অ্যাভারেজ ফর হাফ রিভলিউশন, বুঝেছো। তাহলে এইভাবে তোমার হচ্ছে যে ভেলোসিটি বের করতে বললে যে হচ্ছে বলো রুট মিন স্কোয়ার স্পিড বা অ্যাভারেজ স্পিড বের করতে গেলে যেভাবে ক্যালকুলেশন করি আমরা, যে তোমার এসিতে এবছর শিখেছো সেই একই রকমভাবে ক্যালকুলেশন করে যাবে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর প্রবলেম যেটা দেওয়া আছে যে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এম 2m দুদিকে দুটো এফ ফোর্স দিয়ে টানা হয়েছে, তাই তো। তাহলে এখানে বলো এই সিস্টেমটাকে আমরা কি বলি টু বডি সিস্টেম। যখন স্প্রিংয়ের দুই দিকে দুটো মাস অ্যাড থাকে তখন সেটা টু বডি সিস্টেম। টু বডি সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করি যে রিডিউসড মাস বের করি। কী বার করি রিডিউসড মাস। রিডিউস মাস কত হয় 1/m রিডিউস সমান 1/m প্লাস 1/2m দিয়ে এখানে এম রিডিউস পেয়ে গেলে এবারে টাইম পিরিয়ড বলেছে, টাইম পিরিয়ড কত হয় ওমেগা সমান √k/m। ওমেগা যদি k/m হয় তো টি সমান হবে 2π√m/k। তো এম এর জায়গায় কত বসবে এম রিডিউসের মানটা যেটা বেরোবে সেটাই বসিয়ে দেবে এম এর মান, দিলে হয়ে গেল ক্যালকুলেশন। তারপরে দেখো কী বলেছে দ্য ভেলোসিটি অফ এসএইচএম অ্যাট এক্স সেমি অ্যান্ড ওয়াই সেমি, আর হচ্ছে ওয়াই সেমি পার সেকেন্ড আর এক্স সেমি পার সেকেন্ড, ফাইন্ড অ্যামপ্লিটিউড। তাহলে এটা কী করে বার করবে, তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে যদি ভেলোসিটি রিলেশন হয় তাহলে ভি সমান কত হয় ওমেগা √(a² মাইনাস x²। তাহলে আমার কী দেওয়া ছিল এক্স সেমিতে ভেলোসিটি ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু ওমেগা √(a² মাইনাস x²। আবার ওয়াই সেমিতে দেওয়া আছে এক্স, ওমেগা √(a² মাইনাস y²। তাহলে এই দুটো ইকুয়েশান থেকে আমাকে অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে হবে। তো অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে গিয়ে কী হবে, প্রথমটা যদি বর্গ করে দাও y² সমান কত আসছে ওমেগা² a² মাইনাস ওমেগা² x²। এটার কি আসছে x² সমান ওমেগা² a² মাইনাস ওমেগা² y²। তাহলে ফার্স্ট ইকুয়েশানকে তুমি y² দিয়ে গুণ করো আর সেকেন্ড ইকুয়েশানকে x² দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, কী দাঁড়াচ্ছে দেখো y² দিয়ে গুণ করলে y⁴ মাইনাস x⁴ বিয়োগ করে দিলে এটা কেটে যাবে, তাহলে থাকছে যেটা দেখো ওমেগা² a² ইন্টু বলো y² মাইনাস x²। এবারে এটার ডিফারেন্স হলো y² প্লাস x² ইন্টু y² মাইনাস x²। তো y² মাইনাস x² কেটে গেলে ওমেগা² a² ইকুয়াল টু হয়ে যাবে কত বলো y² প্লাস x²। তাহলে এ সমান কত আসবে √y² প্লাস x² বাই ওমেগা, বুঝেছো। বা এখানে এবারে বসিয়ে দিলে তুমি এখানে যে কোনো একটা ভ্যালু বসিয়ে দিলে তাহলে ওমেগাটাকেও করা যাবে ক্যালকুলেট করা যাবে, বুঝেছো। দিয়ে হিসাব করে দেখবে এটা। আচ্ছা, এবার দেখো 6 নম্বর প্রবলেমটা দেওয়া আছে এ সিম্পল পেন্ডুলাম সাসপেন্ডেড ফ্রম এ স্টেশনারি লিফট হ্যাজ পিরিয়ড t0 where lift ascends g/2 acceleration find its টাইম পিরিয়ড। তাহলে লিফটটা যদি কি হয় g/2 ত্বরণে নিচের দিকে নামে তাহলে তার ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে তাহলে বলো। তাহলে সেক্ষেত্রে আমরা কি ক্যালকুলেশন করব, লিফট যদি g/2 ত্বরণে নিচের দিকে নামে তাহলে জি আমার এদিকে, আবার g/2 ত্বরণে লিফটটা নামছে তাহলে জি এফেক্টিভ। অ্যাকচুয়ালি দেখো যখন হচ্ছে তোমার আমরা জানি কি সিম্পল পেন্ডুলাম মানে টি সমান কত হবে 2π√L/g। সিম্পল পেন্ডুলাম আর স্প্রিং হলে 2π√M/k। এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবে, বেশি এগুলো আমার কাজে লাগবে।
এবারে এখানে যখন হচ্ছে বলো ত্বরণ যখন হচ্ছে লিফটের ক্ষেত্রে হবে, ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে বা নিচের দিকে নামছে, তাহলে জি হবে এফেক্টিভ হবে। জি এফেক্টিভ কত হবে, তাহলে জি মাইনাস জি বাই টু, দুটো ত্বরণ যখন একই দিকে হবে বিয়োগ করে দেবে। আর যদি না লিফট এসেন্স বলেছে জি বাই টু, তাহলে লিফটটা উঠছে জি বাই টু ত্বরণে, তাহলে কী হবে, উঠছে জি বাই টু ত্বরণে, তাহলে উঠছে হলে কী হবে, তাহলে জি নিচের দিকে আর জি বাই টু ত্বরণে উঠছে, তাহলে এখানে কী হবে, 2 পাই রুট ওভার অফ এল প্লাস জি বাই টু হয়ে যাবে। তাহলে এবারে বলো টি জিরো সমান কত, 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে এটা হিসাব করলে বেরিয়ে যাবে। তাহলে কত টি জিরো বেরোবে। এ সিম্পল পেন্ডুলাম উইথ এ মেটালিক বব হ্যাজ টাইম পিরিয়ড কত টি জিরো। বব ইজ নাও ইমার্সড ইন এ হচ্ছে বলো নন ভিসকাস লিকুইড অ্যান্ড অসিলেটস ইফ দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড ইজ 1/4 অফ দ্য মেটাল, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। আচ্ছা তাহলে বলো যদি, আচ্ছা আগের প্রবলেমে তাহলে যদি লিফটটা জি বাই টু ধরো নিচের দিকে নামতো, তাহলে তুমি এখানে কি লিখতে, জি মাইনাস জি বাই টু। আচ্ছা আরও দেখবে এরকম প্রবলেম দেওয়া আছে জয়েন্টের বইগুলোতে, এটা বলা হয়নি তোমার, ধরো একটা লিফটে হচ্ছে বলো যে যেখান থেকে সাসপেন্ড হয়ে আছে পেন্ডুলামটা, ওই সাসপেন্ডেড পয়েন্টটা, এটা ধরো ওয়াই সমান বলা আছে ধরো এ টি স্কোয়ার, এই সমীকরণ মানে উপর দিকে উঠছে, যেখানে এ সমান 2, বুঝেছো। তাহলে বলো তাহলে ওয়াই সমান এটি স্কোয়ার ত্বরণ এই সমীকরণ মানে চললে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিওয়াই ডিটি কত, ডিওয়াই ডিটি হয়ে যায় কত বলো 280, এটা হয়ে গেল ভেলোসিটি। অ্যাক্সেলারেশান কত হবে, তাহলে 280 হয়ে গেলে অ্যাক্সেলারেশান কত হচ্ছে 2a, এর ভ্যালু যদি 4 হয় 2 হয়, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 4, তাহলে আমরা বলতে পারি যে তার সাসপেন্ডেড পয়েন্ট এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে। তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপর দিকে উঠলে এটার জি হচ্ছে নিচে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি জিটা 10 ধরি তাহলে টি হয়ে গেল, তাহলে দুটো ত্বরণ অপোজিট মানে টি সমান জি এফেক্টিভ এখানে কত হবে রুট ওভার অফ এল বাই 10 প্লাস 4 হয়ে গেল, বুঝতে পেরেছ। আচ্ছা এই প্রশ্নটা বলো যদি হচ্ছে আমার বলো সিম্পল পেন্ডুলামকে, তার হচ্ছে মেটালিক বব হ্যাজ টাইম পিরিয়ড টি জিরো, দ্য বব ইজ নাও ইমার্সড ইন হচ্ছে বলো নন ভিসকাস লিকুইড অ্যান্ড অসিলেটস ইফ দ্য লিকুইড হয়, তাহলে কী হবে এখানে বলো যখন ভিসকাস লিকুইডে তুমি হচ্ছে ডুবাবে তখন সেখানে কী হবে, একটা হচ্ছে আমার বলো বায়োন্সি ফোর্স বা প্লবতা বল কাজ করবে। তাহলে প্লবতা বল কাজ করলে প্লবতা বল তাহলে বলো এখানে কী হবে, বস্তুর যা ওজন ছিল তার ওজনকে কমিয়ে দিবে, কমিয়ে দেওয়া মানে কি, তাহলে বলো ত্বরণটা কমে গেল। ত্বরণটা কী হলো, এমনি যদি হচ্ছে এটা থাকতো বস্তুটা থাকতো তাহলে জি ত্বরণে পড়তো, তাহলে জি ত্বরণের জায়গায় কী হবে, জি থেকে কিছুটা কমে যাবে। কতটা কমবে, তাহলে বলো এখানে বলা আছে যে ইফ দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড 1/4 দ্যাট অফ দ্য মেটাল, তাহলে আমরা বলো তরলে ডুবালে বস্তুর আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস প্লবতা হয়। আচ্ছা প্রকৃত ওজন কত হয় এমজি, প্লবতা মানে কি বস্তুর আয়তন, বস্তুর ভর বাই বস্তুর ঘনত্ব ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ইন্টু কী হয় বলো অভিকর্ষজ ত্বরণ। আর এই যে এটাকে আমরা কি বলবো, এম আপাত ওজন মানে এম এ ড্যাশ করে দিই বা এম জি ড্যাশ বলি, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু কত দাঁড়ালো, জি তো থাকলো মাইনাস দেখো রো বাই ডি ইন্টু জি। আচ্ছা রোটা কার ঘনত্ব, তরলের ঘনত্ব, ডিটা কার ঘনত্ব, বস্তুর ঘনত্ব। এখানে বলা আছে ডেন্সিটি অফ লিকুইড 1/4 দ্যাট অফ দ্য মেটাল, তাহলে রো বাই ডিটা কত 1/4, তাহলে এখানে কত হয়ে যাবে জি মাইনাস জি বাই 4 মানে কত হয়ে গেল 3g/4। তাহলে আমার টি কত বেরোবে 2 পাই রুট ওভার অফ, আগে তাহলে যখন ডুবানো হয়নি টি জিরো কত 2 পাই রুট ওভার এল বাই জি, যখন ডুবিয়ে দিয়েছো 2 পাই রুট ওভার এল বাই 3g/4, তাহলে 4 এবারে তাহলে কত হলো 2 পাই রুট ওভার এল বাই জিটা থাকলো, আর নিচে তাহলে কী হবে বলো 4/3 রুট, মানে রুট ওভার রুট 2/√3 টি জিরো হয়ে গেল। আচ্ছা তারপরের ইকুয়েশন দেখো, গ্রাফ কতগুলো টানতে বলেছি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ জানো সাইন কার্ভ বা কস কার্ভ যা আঁকতে পারো। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কীরকম আঁকবো বলো, সাইন কার্ভ বা ক্রস কার্ভ, সাইন কার্ভ ক্রস কার্ভ জানো, অ্যাক্সেলারেশন টাইম একই। আচ্ছা একই ইকুয়েশানে আমরা যদি আঁকতে চাই, দেখো এটা যদি ডিসপ্লেসমেন্ট আঁকি এক্স সমান এ সাইন ওমেগা টি, কস ওমেগা টিও গ্রন্থে আনো, তাহলে ভেলোসিটি কী হয় এ ওমেগা কস ওমেগা টি, কসের গ্রাফ কেমন হয় এ ওমেগা কস ওমেগা টি, একটু অ্যাম্পলিটিউড বেড়েছে দেখো আগের থেকে অ্যাম্পলিটিউড বেড়েছে, আর
এটা হলো তাহলে কি বলো ডিসপ্লেসমেন্ট টাইম। এই গ্রাফ থাকলে তার থেকে ভেলোসিটি হয়ে যাবে, সাইন থাকলে কস হয়ে যাবে। ধরো ডিসপ্লেসমেন্ট টাইম দেওয়া আছে, দিয়ে বলেছে ভেলোসিটি টাইমটা ড্র করো। ডিসপ্লেসমেন্ট টাইম থেকে এক্সেলারেশন টাইম, এক্সেলারেশন কী হবে মাইনাস এ ওমেগা, মানে মাইনাস এ ওমেগা স্কোয়ার। তাহলে এর থেকে অ্যামপ্লিটিউড বাড়বে এবং হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগাটি, তাহলে মাইনাস সাইন ওমেগাটি মানে এইভাবে শুরু হবে, বুঝতে পারলে? এই হয়ে গেল। তারপরে যেটা দেওয়া আছে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ তো বলেছি ইলিপস হয়, কেন? এক্স সমান যদি এ সাইন ওমেগাটি হয়, এক্স সমান কত আছে এ সাইন ওমেগাটি, তাহলে ভেলোসিটি হয়ে যাবে কত এ ওমেগা কস ওমেগাটি। তাহলে সাইন ওমেগাটি আর কস ওমেগাটি থাকলে তাহলে আমার বলো সঞ্চার পদ বের করতে গেলে কী করে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, মানে এক্স বাই এর হোল স্কোয়ার প্লাস ভি বাই এ ওমেগার হোল স্কোয়ার সমান হয়ে গেল কত বলো 1, মানে এটা আমার হয়ে যাবে ইলিপস। যেখানে হচ্ছে এটা যদি আমার এক্স হয়, এটা যদি ভেলোসিটি হয়, এটা হবে প্লাস এ, এটা হয়ে যাচ্ছে মাইনাস এ, এটা হবে বলো প্লাস এ ওমেগা, এটা হয়ে যাচ্ছে মাইনাস এ ওমেগা। আচ্ছা, এক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তো এক্সেলারেশন কত, ভেলোসিটি এটা হলে এক্সেলারেশন কত আসছে, এক্সেলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তাহলে এবারে বলো এ সাইন ওমেগা টির ভ্যালু কত এক্স, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এক্সেলারেশন আর এক্সের গ্রাফ কেমন হবে, এটা হবে তোমার দেখবে এরকম হচ্ছে জয়েন্টের বইতে এই প্রবলেমটাও আছে। ধরো এখানে তোমার বলেছে এটা এক্সেলারেশন আর এক্স, তো এদিকে এক্সেলারেশন এদিকে এক্স, দিয়ে তোমাকে কী দেওয়া আছে বলো দেখি, এরকম পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, এটা ধরো 2, 4, এখানে ধরো 40, 80। তাহলে আমার বলো এক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফের স্লোপ কত প্রকাশ করছে ওমেগা স্কোয়ার। কী প্রকাশ করছে বলো মাইনাস ওমেগা স্কোয়ার, বলে তো মূলবিন্দু সরলরেখা এদিকে হলো, তাহলে স্লোপ কত হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে স্লোপ কী করে বার করবো, তাহলে স্ট্রেট লাইনের উপর তুমি পারপেন্ডিকুলার ড্র করবে, হয় এক্স এক্সিস না হলে ওয়াই এক্সিস। ধরো এক্স এক্সিস ওয়াই এক্সিসে টানলাম, তাহলে ওয়াই এক্সিসে সেই ভ্যালুটা কত 80, ওই রেসপেক্টে এক্সের ভ্যালু কত 4, তাহলে স্লোপ কত হয়ে যাবে 80/4। তাহলে 80/4 সমান ওমেগা স্কোয়ার হয়ে গেল। তো ওমেগা পেরিয়ে গেল রুট কত বলো √20, বুঝা গেল। তারপরে ধরো তোমার দেওয়া আছে ভেলোসিটি এক্সেলারেশন গ্রাফ। তাহলে ভেলোসিটি হচ্ছে কত আছে, ভেলোসিটিতে আছে এ ওমেগা কস ওমেগাটি, এক্সেলারেশন আছে মাইনাস ওমেগা এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি। তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে সাইন আছে আর একটা কস আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে তাহলে এখানেও কী হবে বলা, এটাও হবে ইলিপস। তাহলে এখানে কী হবে, ভেলোসিটি যদি এদিকে থাকে এক্সেলারেশন যদি এদিকে থাকে, তাহলে এইখানে হয়ে যাবে বলো এ ওমেগা প্লাস এ ওমেগা মাইনাস এ ওমেগা, এখানে হয়ে যাবে এ ওমেগা স্কোয়ার মাইনাস এ ওমেগা স্কোয়ার, বুঝেছ? আচ্ছা, তারপরে বলা আছে কাইনেটিক এনার্জি আর এক্সের গ্রাফ। আচ্ছা, কাইনেটিক এনার্জি কত হয় বলো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তার কেমন হবে, এটা হয়ে যায় বলো আমাদের হলো প্যারাবোলা হয়। এটাকে আমরা কী বলি বলো প্যারাবোলা। প্যারাবোলা হলে এখানে দেখো এক্স ইকুয়াল টু 0-তে হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার তো ম্যাক্সিমাম হচ্ছে বলো কাইনেটিক এনার্জি, বা বলতে পারি এটা টোটাল এনার্জি। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকেই বলা হবে টোটাল এনার্জি, বা ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জিকেই আমরা বলবো টোটাল এনার্জি। তাহলে এখানে বলো এক্স 0-তে তাহলে ম্যাক্সিমাম মানে এখানে থাকবে। এবারে এক্স যত বাড়তে থাকবে তত কাইনেটিক এনার্জি কমতে থাকবে, পোটেনশিয়াল এনার্জি বাড়ে, তাই কাইনেটিক এনার্জির সাথে এক্সের গ্রাফ এইভাবে প্যারাবোলাটা হয়। এটা কাইনেটিক এনার্জি আর এটা হচ্ছে এক্স। আচ্ছা, এবারে বলো পোটেনশিয়াল এনার্জি এক্স হলে কীরকম হয়, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স 0-তে পোটেনশিয়াল এনার্জি 0 এবং এক্স যত বাড়বে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, তাহলে পোটেনশিয়াল এনার্জি এভাবে হয়। আর জানো তো টোটাল এনার্জি হলে এই বলো স্ট্রেট লাইন হবে, কোনো চেঞ্জ হবে না। পরে একটা কোশ্চেন দিয়েছি দেখবে, টোটাল এনার্জির হচ্ছে টোটাল এনার্জির ক্ষেত্রে টোটাল এনার্জির বলো ফ্রিকোয়েন্সি বা হচ্ছে টাইম পিরিয়ড কত। আচ্ছা, টোটাল এনার্জির টাইম পিরিয়ড কত হবে, টোটাল এনার্জির ক্ষেত্রে তো তাহলে কী হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকছে টোটাল এনার্জি, তাহলে কোনো টাইম পিরিয়ড থাকবে না, মানে টাইম পিরিয়ড 0 হবে, ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, তোমাকে যদি বলি আমি এবারে এটা গেল টোটাল এনার্জি, তাই তো। আচ্ছা, যদি বলি পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে বলো যে এমনি হচ্ছে বলো যে এসএইচএমের একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রিকোয়েন্সি ধরো এফ, তাহলে কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি কত হবে। আচ্ছা, এখানে দেখো বা পোটেনশিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি কত, এক্স সমান আমার কত ধরেছি এ সাইন ওমেগা টি, তাহলে সেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা মানে 2πn, তাহলে এন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে বলো এক্স স্কোয়ারের জায়গায় তুমি যদি এ সাইন ওমেগা টি বসিয়ে দাও, তাহলে কী আসবে এ স্কোয়ার কী হয়ে যাবে কস স্কোয়ার ওমেগা টি হয়ে গেল, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি।
কস স্কোয়ার ওমেগাটির ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে? কস স্কোয়ার ওমেগাটি হয়ে গেলে তাহলে কস স্কোয়ার ওমেগাটি সমান আমরা কত লিখি বলো? হাফ অফ 1 প্লাস কস 2 ওমেগাটি। তাহলে বলো এখানে ছিল সাইন ওমেগাটি, হয়ে গেল কত? কস 2 ওমেগাটি। তাহলে বলো ডিসপ্লেসমেন্টের ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয় তাহলে বলো এনার্জির ফ্রিকোয়েন্সি হয়ে গেল কত? 2 ওমেগা। মানে ডিসপ্লেসমেন্টের কম্পাঙ্ক এন হলে কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি হবে বলো 2n, বা পোটেনশিয়াল এনার্জির ফ্রিকোয়েন্সি হবে 2n। তাহলে টাইম পিরিয়ডটা ঠিক উল্টোটা হবে। এর টাইম পিরিয়ডকে যদি আমরা টি বলি তাহলে এর টাইম পিরিয়ড হবে T/2। MCQর জন্য এগুলো মাথায় রাখবে, বুঝেছো? তাহলে এর টাইম পিরিয়ড যদি টি হয় এটার হবে T/2, বোঝা গেল? আর একটা কোশ্চেন দেওয়া আছে দেখবে যে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, তো পোটেনশিয়াল মাইনাস কাইনেটিক হলে কী হবে সেই বলো? এখানেও এক্স স্কোয়ার আছে, এটাও মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে -2x²। -2x² হলেও কোনো অসুবিধা নেই, কারণ -2x² হওয়া মানেও তো সেই একই ব্যাপার। কী হবে বলো? কস স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে তারও ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ওমেগা। হ্যাঁ মানে 2n, আর টাইম পিরিয়ড হয়ে যাবে T/2। আর কিন্তু টোটাল এনার্জি হলে টাইম পিরিয়ড হবে 0, মাথায় থাকবে এখন। হ্যাঁ, এবার কাইনেটিক এনার্জির সাথে টাইমের গ্রাফ কেমন হবে? আচ্ছা, পোটেনশিয়াল এক্স এখানে তুমি বসিয়ে দাও, এক্স সমান যদি এ সাইন ওমেগাটি বসাই তাহলে কী হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটি। তাহলে এবারে বলো পোটেনশিয়াল এনার্জি এদিকে আর এইদিকে টি, তাহলে সাইন স্কোয়ার ওমেগাটি। সাইন স্কোয়ার ওমেগাটি মানে কি বোঝাচ্ছে? যে বলো যে হচ্ছে যদিও ওমেগাটির ভ্যালু নেগেটিভ হয়, সাইন স্কোয়ার ওমেগাটি মানে সাইন ওমেগাটির হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে সব সময় এটা কী হবে বলো? টাইমের রেসপেক্টে সমান কী হবে বলো? সবসময় এটা আমার পজিটিভ হয়ে যাবে। এটা কী হবে বলো? এরকম পজিটিভ হবে, সবসময় কী হবে বলো? পজিটিভ ভ্যালুগুলো হবে, এটা হয়ে যাবে। কাইনেটিক এনার্জিরও একই হবে, সেটা কস স্কোয়ার হবে, এটা সাইন স্কোয়ার মানে সেটা কস স্কোয়ার হবে, তাহলে সবসময় কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, বুঝেছো? তাহলে গ্রাফগুলো এগুলো যতগুলো গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে একটা কোশ্চেন দিয়েছি দেখো, এটা একটা আকাশের মডিউলে ছিল, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন টিএ, টিবি আর টিসি। এটা কার কার গ্রাফ দেওয়া আছে দেখো? কাইনেটিক এনার্জি আর এক্স। বলো এখানে দেখো তিনটারই কিন্তু এক্সগুলো কিন্তু সবগুলোর ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড, ম্যাক্সিমাম এক্সটা কী হয়েছে? এদিকে যা আছে এটাও তাই হয়েছে, তাহলে অ্যামপ্লিচিউড সবগুলোর সেম। এরও যা অ্যামপ্লিচিউড, এরও তাই অ্যামপ্লিচিউড, এরও তার অ্যামপ্লিচিউড। তাহলে এবারে বলো পিক এর হচ্ছে কম, তাহলে সির পিক বেশি। পিক বেশি হলে টাইম পিরিয়ড কী হবে? তাহলে আমরা জানি কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হয়? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কার বেশি? এ তো সবার সেম, এমও সেম আছে, তাহলে বলো ওমেগা যার বেশি হবে তার হচ্ছে কী হবে? কাইনেটিক এনার্জি বেশি হবে। তো ওমেগা বেশি হয়েছে কার? তাহলে সি এর কাইনেটিক এনার্জি বেশি মানে কি? এর ওমেগা বেশি, ওমেগা বেশি মানে টাইম পিরিয়ড কম। তাহলে এর ওমেগা কম, তাহলে টাইম পিরিয়ড বেশি। এখানে হয়ে যাবে রিলেশান কী হবে? টি এ গ্রেটার দেন টিভি গ্রেটার দেন টিসি। বুঝো ব্যাপারটা? বুঝো, এটা তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এর এটা, বির এইটা আর সির এইটা। তাহলে সির হচ্ছে কি হচ্ছে? সি এর ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে? সি এর ক্ষেত্রে এনার্জি বেশি মানে ওমেগা বেশি, তাহলে ওমেগা বেশি মানে টি কম। বাকিগুলো তো এগুলো তো করে বলে দিলাম সব। আচ্ছা, এরপরে প্রবলেমে চলে আসি দেখো, 2 SHM সেম অ্যামপ্লিচিউড সেম টাইম পিরিয়ড, কী বলা আছে? টি অ্যান্ড 5T/4 ফাইন্ড ফেজ ডিফারেন্স। এটা তোমাদের আগের দিন বলেওছিলাম। তো কীভাবে করবে এটা দেখো, তাহলে যার টাইম পিরিয়ড টি, তাহলে এটা হচ্ছে স্মল পেন্ডুলাম মানে টাইম পিরিয়ড কম আছে, আর একটা টাইম পিরিয়ড কত আছে? 5T/4 মানে এটা হচ্ছে বিগার পেন্ডুলাম। তাহলে এবারে বলো যখন স্মলার পেন্ডুলামটা কী করছে বলো, তাহলে কে ফার্স্ট যাচ্ছে? যে ধরো যে টি টাইমে আসছে সে ফার্স্ট আসছে, আর সে কী করছে? 5T/4 টাইমে আসছে, তাহলে স্মল পেন্ডুলামের এল কম, টাইম পিরিয়ড কম লাগছে, মানে সে কী হচ্ছে? ফার্স্ট চলে আসছে। তাহলে বলো একটা কমপ্লিট রিভলিউশনের পর কি দাঁড়াচ্ছে? একটা কমপ্লিট রিভলিউশনে আমাদের যেটা দাঁড়াচ্ছে দেখো, একটা কমপ্লিট আবর্তন হয়ে গেলে যে স্মল পেন্ডুলাম যখন একবার পূর্ণ আবর্তন করে দিচ্ছে, ধরো স্মল পেন্ডুলাম এখান থেকে স্টার্ট করেছিল, সে যখন এই জায়গায় পৌঁছে যাচ্ছে, তো বিগার পেন্ডুলাম তখন কোন জায়গায় আছে ভাবো? তাহলে সে এই পয়েন্টটাকে অতিক্রম করতে তার সময় লাগবে 5T/4। তাহলে টি টাইমে সে কোথায় আছে? তাহলে 5T/4 টাইমে সে 2π অ্যাঙ্গেল করবে, 2π অ্যাঙ্গেল করবে। তো তাহলে এবারে বলো তাহলে টি টাইমে সে কত অ্যাঙ্গেল করবে? 2π বাই বলো 5T/4 ইন্টু টি। তো টি কেটে গেল, তাহলে আমার কী দাঁড়ালো? 8π/5।
কত অ্যাঙ্গেল করেছে বলো 8π/5, তাই তো নাকি? টি প্লাস টি/4, ভুল করলাম কোথাও, একে হবে 5t/4, তাহলে কোন জায়গাটায় সে আছে বলো? পাই মানে যদি আমরা করি, পাই মানে হচ্ছে 180 36 8, না ভুল করছি কোথাও, দাঁড়াও। তাহলে স্মল পেন্ডুলাম যখন সে টি টাইম চলে এসছে, তাহলে টি টাইমে আমার স্মল পেন্ডুলাম চলে এসছে কোথায় বলো? এই জায়গায় পৌঁছে গেছে। তো 5t/4 মানে কিছু সময় পরে, আরও কিছু সময় পরে সে পৌঁছাবে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে তখন তার অবস্থানটা কোথায় আমি দেখি। 5t/4 মানে কি এক একটা কত করে, এক একটা হচ্ছে t/4 করে, এক একটা কোয়ার্টার কত করে t/4, তাহলে আর t/4 সময় লাগবে। মানে 5t/4 মানে কত বলো? মানে টি প্লাস টি/4, মানে আর টি/4 সময় হলে সে পৌঁছে যেতে পারতো। তাহলে আর টি/4 সময় পৌঁছাবে মানে কি, এটা ফার্স্ট পেন্ডুলাম মানে স্মল পেন্ডুলামটা এখানে পৌঁছেছে, আর সেকেন্ড পেন্ডুলামটা এই জায়গায় আছে। তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়ে গেল বলো? এটা এইদিকে, এটা ওইদিকে যাচ্ছে, তাহলে কত হবে বলো? এটা কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি, মানে কত π/2 হয়ে গেল ফেজ ডিফারেন্স। বুঝে গেছে? আচ্ছা, তারপরে দেখো কি বলা আছে, if 2 SHM of amplitude 20 semi with same period along the same line, if the maximum distance between them হচ্ছে বলো 20 semi, find the phase difference। তাহলে এটা তো বলেছিলাম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হতে গেলে তোমার সার্কেলে কী হতে হবে? ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স হতে হবে। তাহলে দুটো SHM সেম অ্যাম্পলিটিউড সেম টাইম পিরিয়ড সেম লাইনে যাচ্ছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স তাদের মধ্যে কত হচ্ছে? তাহলে একই লাইনে হতে গেলে তোমার 20 সেন্টিমিটার। তাহলে একই লাইনে 20 সেন্টিমিটার হতে গেলে কী হতে হবে? আবার অ্যাম্পলিটিউডও 20 সেমি, তাহলে দুটোকে একই অনুভূমিক রেখায় কী হতে হবে? দুটোকে দুদিকে থাকতে হবে। তাহলে 20 সেমি হলে এটা কি হবে? এটা 10, এটা 10, তাহলে এটা 20 হলে এটা 10, তাহলে এটা 20, তাহলে এই অ্যাঙ্গেল কত হয়ে গেল বলো? এটা আমার কি হচ্ছে? এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে কত হলো? 60 ডিগ্রি, মানে π/3। কত হবে ফেজ ডিফারেন্স বলো? π/3। 13 দাগের কোশ্চেনটা দেখো, x²/4 প্লাস হচ্ছে বলো v², ফাইন্ড অ্যাম্পলিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড। এটা জানো তো, এক্স ভির গ্রাফটা কী হয়? x²/a² হয়, ক্যাপিটাল A², তাহলে ক্যাপিটাল A² সমান 4, মানে a সমান হয়ে গেল 2, আর এটা কত হয়? ওমেগা এর হোল স্কোয়ার, তাহলে ওমেগা এ সমান হয়ে গেল 20π। তাহলে এ যদি 2 হয় তাহলে ওমেগা হয়ে যাবে 10π, বেরিয়ে গেল। এ পার্টিকেল এক্সিকিউটিং SHM বিটুইন x ইকুয়াল টু কী বলা আছে? প্লাস মাইনাস এ, দ্য টাইম টেকেন টু গো ফ্রম 0 to a/2 হচ্ছে t1, অ্যান্ড বলো গো ফ্রম a/2 টু a ইজ হচ্ছে t2, ফাইন্ড t1/t2 কত হবে? তাহলে এখানে বলো এটা যে বৃত্ত, তাহলে 0 to a/2, তাহলে 0 to a/2 মানে এটা তাহলে কত অ্যাঙ্গেল হয় বলো? এটা অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে কত? π/6 সমান 2π/T ইন্টু t1। তাহলে t1টা কত হবে বলো? t1টা হয়ে যাবে T/12, T/12, আর t2টা কত হবে? এটা থেকে এটা আসতে গেলে তাহলে এখানে π/3 সমান 2π/2 ইন্টু t2, তাহলে t2টা হয়ে যাবে বলো T/6, তাহলে অনুপাত করলে বেরিয়ে যাবে। আচ্ছা, টাইম পিরিয়ড অফ টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা করে দিয়েছি, এ বডি এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যাম্পলিটিউড এ অ্যাট হোয়াট ডিসপ্লেসমেন্ট কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল। এটা তো পারবে, প্লাস মাইনাস a/√2, আর পোটেনশিয়াল এনার্জি সমান 1/4 অফ টোটাল এনার্জি। তাহলে 1/4 অফ টোটাল এনার্জি কী করে বার করবে? হাফ বলো m ওমেগা² x² সমান কত লিখবে? 1/4 ইন্টু হাফ m ওমেগা² a²। তো হাফ m ওমেগা² হাফ m ওমেগা² কেটে গেল, x² সমান a² a/2। আচ্ছা, তারপরে দেখো, এ ইউনিফর্ম রড অফ মাস m অ্যান্ড লেন্থ l সাসপেন্ডেড অ্যাবাউট ইটস এন্ড, টাইম পিরিয়ড ফর স্মল অসিলেশন। তাহলে এগুলোকে আমরা কি বলি? ফিজিক্যাল পেন্ডুলাম। কি বলা হয়? ফিজিক্যাল পেন্ডুলাম বা কম্পাউন্ড পেন্ডুলাম। একটা রড আছে, তার লেন্থ l, বা এর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার SHM বের করব। তাহলে এই রডটাকে যদি আমি এখানে থিটা অ্যাঙ্গেলে সরিয়ে দিই, এর লেন্থ থিটা অ্যাঙ্গেল, তাহলে বলো এর mg ভর এখানে কাজ করবে, মিডিলে ভর কেন্দ্রে কাজ করবে mg বল। ঠিক আছে, এবারে দেখো অ্যাঙ্গুলার মানে কি করবে? টর্ক ইকুয়াল টু I আলফা করবে। টর্ক কত?
টর্ক বের করতে গেলে দেখো এখানে কার রেসপেক্টে ঘুরছে, এর রেসপেক্টে। তাহলে এই বিন্দু থেকে ডিস্টেন্স থেকে ফোর্সের কী করতে হবে, পারপেন্ডিকুলার ডিরেকশান। এটা তাহলে আমার ডিস্টেন্স, এটা কত হচ্ছে L/2। পারপেন্ডিকুলার, এর সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলো, পারপেন্ডিকুলার ডিরেকশানে ফোর্স মানে এই ডিরেকশানে। তাহলে এটা যদি mg হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হয়ে যাবে থিটা। এদিকে হবে কত বলো, mg cos থিটা। এদিকে কত হবে, mg sin থিটা। তাহলে টর্ক ইকুয়াল টু কত হবে, mg sin থিটা ইন্টু বলো L/2 ইকুয়াল টু আই আলফা। কী হবে, আই আলফা। এবার আই কার রেসপেক্টে, এই বিন্দুর রেসপেক্টে 1/3 ml², এই বিন্দু সাপেক্ষে জড়তা ভ্রামক ইন্টু আলফা। এবারে বলো থিটা যদি ক্ষুদ্র হয়, সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা, তাহলে আমার কি দাঁড়ালো এখানে বলো, আলফা ইকুয়াল টু হয়ে গেল জি থিটা 3g থিটা বাই 2l। তাহলে এটাই আমার ওমেগা স্কোয়ার, এটাই আমার কি হয়ে বলো, ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 3g বাই 2l। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি বের করে নেবে। আচ্ছা, তারপরের কোশ্চেনে দেখো বলা আছে এ ইউনিফর্ম ডিস্ক অফ মাস m রেডিয়াস r ইজ সাসপেন্ডেড ইন ভার্টিক্যাল প্লেন ফ্রম এ পয়েন্ট অন ইটস পেরিফেরি, ফাইন্ড ইটস টাইম পিরিয়ড অফ ইটস অসিলেশন। তাহলে এটাও একটা কম্পাউন্ড পেলাম, এরকম তাহলে অনেক প্রবলেম হতে পারে। এবার এখানে ডিস্ক বলা আছে, ডিস্কের হচ্ছে এ রেসপেক্টে বলা আছে। এখানে যদি আমরা এত বলা থাকে, এখানে তাহলে টর্ক কী হবে, টর্ক হয়ে যাবে, এর মাস হচ্ছে mg, আর এর হচ্ছে এটা কত ডিস্টেন্স আর, বা এইখান থেকে এই পর্যন্ত কত ডিস্টেন্স বলো আর, তাহলে mg ইন্টু আর। এবারে বলো আই আলফা, টর্ক সমান আই আলফা। তো তাহলে এর রেসপেক্টে হচ্ছে জড়তা ভ্রামক কত হবে, হাফ mr² চাকতির হয় প্লাস mr² ইন্টু আলফা। তো আলফা বের করলেই বেরিয়ে গেলো এখানে। এবার mg আর সেই সে বলো সাইন থিটা, mg আর কী হলো সাইন থিটা। আচ্ছা, এরকম আরও প্রবলেম আছে, যেমন ধরো তোমাকে যদি এই কোশ্চেনগুলো এগুলো করানো হয়নি, তোমাদের করানো হয়নি মানে কি আগে পড়িয়েছিলাম 11-এর সময়। দেখো ভাবো, একটা ধরো জল আছে, লিকুইড আছে, লিকুইডের ঘনত্ব রো। এবারে এখানে আমি একটা বলো এল লেন্থের টিউবকে ছেড়ে দিলাম, ডুবিয়ে দিলাম, এল লেন্থের টিউবকে এই উচ্চতায় রাখলাম। তাহলে এবারে বলো এখানে এটাকে সামান্য চেপে ছেড়ে দিলে এর দোলনকাল কত হবে। তাহলে এই অবস্থায় সে ভাসছে, তো তাহলে এইচ এ ভাসছে, কি বলো, এইচ গভীরতা ডুবে ভাসছে। তাহলে এই যে অংশটা ডুবে আছে নিমজ্জিত অংশের আয়তন, তাহলে নিমজ্জিত অংশের আয়তন কত, যদি এর প্রস্থের ক্ষেত্রফল এ হয়, এইচ এ নিমজ্জিত অংশের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ সমান mg। ফার্স্ট হয়ে গেল কোন একটা সমীকরণ, ভাসছে। এবারে বলো এটাকে যদি আমি এক্স ডুবিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি বলো যে অংশটা ডুবে আছে তার ভর কত, আয়তন কত, এইচ প্লাস এক্স এ রো জি। এই তো এতটা অংশ ডুবে আছে, উপর দিকে প্লবতা মাইনাস নিচের দিকে কী আছে mg সমান লব্ধি বল। এবারে বলো এইচ এ রো জির মান কত mg। তাহলে অ্যাকচুয়ালি প্রত্যানয়ক বল কাজ করলো দেখো এক্স এ রো জি। এবারে বলো ত্বরণ কত হবে, মাস ইন্টু এক্সেলারেশন। তাহলে ত্বরণ মানে কি, এর মাস কত, এর টোটাল লেন্থ ছিল ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এ ইন্টু এ ভলিউম, তার ডেন্সিটি যদি ডি বলি, মাস ইন্টু এক্সেলারেশান, এটা তাহলে এক্সেলারেশান ইকুয়াল টু এক্স এ রো জি। এ ক্যান্সেল হলো, তাহলে এ সমান বেরিয়ে গেলো দেখো রো জি বাই এল ডি। এলটা কি দৈর্ঘ্য, কত দৈর্ঘ্যের, আর ডিটা কি ঘনত্ব, রোটা কি তরলের ঘনত্ব, জিটা অভিকর্ষ ত্বরণ ইন্টু এক্স। তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার। তাহলে এল দৈর্ঘ্যের একটা টিউবের মধ্যে যদি এইচ গভীরতা ডুবে থাকে, তাহলে বলো তার সেক্ষেত্রে দোলনকাল দেখো এইচের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তার দৈর্ঘ্যের উপর। বুঝেছ, এটা একটা। তারপরে বলো ইউ নলের ক্ষেত্রে এগুলো দেখে নেবে আগে। ইউ নলে ধরো যখন সাম্যাবস্থায় আছে, দুটো বাহুতে একই উচ্চতায় তরল আছে, এটাকে যদি সামান্য হচ্ছে বলো এক্স গভীরতা হচ্ছে বলো এক্স উপর একটু কাত করে দিই, এটা এক্স উচ্চতা উঠলো, এটা এক্স নামলো, তাহলে কত হবে দোলনকাল, এটাও সরল দোলগতি হবে, তাহলে দোলনকাল কত হবে। তাহলে প্রথমে যদি এইচ উচ্চতার হচ্ছে কলাম থাকে, তাহলে আগে ফার্স্ট বলো এইচ এ টিউবের প্রস্থের ক্ষেত্রফল এ রো জি ইকুয়াল টু হচ্ছে ভর 2h এ রো জি ইকুয়াল টু টোটাল মাস। এবারে তুমি এখানে এক্স উঠেছে, তাহলে অ্যাকচুয়ালি পার্থক্য কত হচ্ছে 2x, তাহলে বলো ডিফারেন্স কত আসছে, মানে অতিরিক্ত বল কত আসছে 2x এ রো জি সমান বল মানে কি মাস ইন্টু এক্সেলারেশন, মানে 2h এ রো জি, এইচ এ রো ইন্টু এক্সেলারেশন, তাহলে
দুই কাটলো, এ কাটলো, রো কাটলো, তাহলে থাকলো এ সমান g/h ইন্টু এক্স। তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার। বুঝেছ? তারপরে দেখবে ধরো বলা আছে এখানে তোমার একটা পিস্টন আছে, এটা সমষ্ণ প্রক্রিয়া, একটা গ্যাসকে হচ্ছে পি চাপ ভি ভলিউম সমষ্ণ প্রক্রিয়া আবদ্ধ করা আছে। পিস্টনটাকে এবার সামান্য চেপে ছেড়ে দিলে দেখবে এটা সরল দোলগতি হবে। তাহলে এখানে কী হবে, প্রথমে চাপ ছিল পিভি, পরে ধরো আমি এক্স সরিয়েছি, কত সরিয়েছি, এক্স। তাহলে এবারে বলো এক্স সরালে তাহলে কত আয়তন হবে, পিস্টনের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে আয়তন হয়ে যাচ্ছে এ এক্স। তাহলে প্রেসার অ্যাকচুয়ালি থাকলে প্রেসারের সাথে বলো ক্ষেত্রফল গুণ করলে বল হবে। তাহলে প্রত্যানয়ক বল কত কাজ করছে, প্রত্যানয়ক বল কাজ করছে বলো এক্স সরানোর জন্য। এক্স যদি সরানো হয় তাহলে অতিরিক্ত বল কাজ করবে কত বলো, বা তুমি এখানে করতে পারো সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে পিভি ফার্স্ট, পরে ধরো যখন এটাকে করে দিলে ভলিউম কমিয়ে দিলে তাহলে পি প্লাস স্মল পি, মানে এটা চাপ বাড়লো, আর ভি মাইনাস স্মল ভি, এখান থেকে স্মল পির ভ্যালুটা বের করে নেবে কত হচ্ছে, দিয়ে তার সাথে এরিয়া গুণ করলেই তোমার বেরিয়ে যাবে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রেও একই রকম। আচ্ছা এবারে চলে আসি, দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে কী করে বার করবে টাইম পিরিয়ড কত হবে। এটা ফার্স্ট বলো এই ইকুয়েশানটাতে আমার এইদিকে কী বল কাজ করছে, এমজি, এই দুটো বিন্দু মুভেবল পয়েন্ট, তাহলে সেই যে কনস্ট্যান্ট ইকুয়েশান এখানে একটা আছে। তাহলে এবারে বলো এদিকে এমজি আসছে, তাহলে এটা যদি x0 টান দেয় তাহলে এখানে বলো এইটার যদি ডিসপ্লেসমেন্ট কত হয়, এক্স হয়, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে, এখানে এক্স, এখানে এক্স, 2x সমান হয়ে যাচ্ছে x0। তাহলে x0 হয়ে যাচ্ছে কত, মানে এটার হয়ে যাচ্ছে বাড়ছে মানে 2x সমান x0, মানে এর হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে কত বলো, দ্বিগুণ হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে, দ্বিগুণ, মানে আমার কী দাঁড়াচ্ছে 2kx0। কত হয়ে যাচ্ছে বলো, এখানে ইকুইলিব্রিয়ামে কত হয়েছে 2kx0, আর এখানে আমরা দেখো এটা টি, এটা টি, এবার এটা যেহেতু স্থির হয়ে আছে মানে 2t সমান mg, আর এখানে কিন্তু টান দিচ্ছে কত টিতে, তাহলে আমরা বলতে পারি টি সমান কত আসছে বলো mg/2, টি সমান কত mg/2, তাহলে আমরা বলতে পারি 2kx0 = টি মানে কত বলো mg/2, কত বলো mg/2। এবারে ভাবো এটাকে যদি আমি এক্স সরাই, কত সরাই এক্স, তাহলে এর ত্বরণ ধরো এ হলো, তাহলে এর ত্বরণ এ হবে, তাহলে এর ত্বরণ যদি এ হয় এটা মাইনাস এ প্লাস এ, এটা প্লাস এ, এটা হবে মাইনাস a1, তাহলে a1 সমান 2a, মানে এর ত্বরণ এ হলে এর ত্বরণ হতে হবে 2a, ওই কনস্ট্যান্ট ইকুয়েশান থেকে। তাহলে ইকুয়েশান অফ মোশন যদি তুমি এবার হিসাব করো তাহলে আমার এখানে চলে আসছে কত বলো mg-2t ইকুয়াল টু চলে আসছে কত বলো mg-2t সমান হয়ে যাচ্ছে ma, আর এটার ক্ষেত্রে কি আসছে t মাইনাস কে তো ছিল kx0 ছিল, তাহলে কে কত হবে বলো x0 ধরো প্লাস, আচ্ছা এটার কত হচ্ছে, এটাতে যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, এটাও দ্বিগুণ সরণ হবে, সরণটাও দ্বিগুণ হবে, তাহলে 2x0 প্লাস 2x সমান কত হবে বলো ma। দিয়ে এবারে কী করবে, তাহলে এটাকে 2 গুণ করে দিলে তাহলে কী আসবে, এখানে 4 চলে আসবে, এখানে কত আসছে 4kx, দেখো এখানে 2kx0 মানটা আবার mg/2 বসিয়ে দাও, 2kx0 ভ্যালুটা কত বলো mg/2, তাহলে mg/2 বসিয়ে দিলে তোমার ক্যালকুলেশন করলে, আর 2k, হ্যাঁ এটা 2kx0 ছিল, তাহলে 2kx0 বার যদি mg/k বসাও এখানে 4kx0 চলে আসবে, এটা 2 দিয়ে গুণ করলে 4 চলে আসবে, এখানে 2 গুণ করলে তাহলে এটা চলে আসছে 4kx, 2tটা কেটে যাবে, দিলে যে এটা থাকবে, ও ভুল করেছি, এটা আবার m/2a হবে, তাহলে এটা 4ma আর এটা ma, মানে 5ma, দেখবে ক্যালকুলেশন করে দেখবে 5ma সমান আসছে 4kx, তাহলে এ সমান কত আছে 4k/5m, মানে ওমেগা স্কোয়ার সমান 4k/5ma, করবে হিসাব করে দেখবে, বুঝেছ। আচ্ছা এগুলোও দেখবে সে একই রকমভাবে করা যায়। আর কিছু প্রবলেম দিয়েছিলাম, চার্জও মোবাইল আসছে। আচ্ছা এই কোশ্চেনগুলো দেখো, এখানে এটা বলেছি এটা যদি আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয় তাহলে কত হবে ম্যাক্সিমাম এক্সটেনশন, এটা যদি হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়, আচ্ছা আস্তে আস্তে ছাড়লে এম ভর হচ্ছে নিচের দিকে mg বল কাজ করবে mg/k, আর হঠাৎ করে ছাড়লে তাহলে x সমান হলে mgx সমান হাফ kx², তাহলে ম্যাক্সিমাম কত হবে 2mg/k। আচ্ছা এটা যদি এখানে গিয়ে আঘাত করে তাহলে ম্যাক্সিমাম কম্প্রেশন কত হবে, তাহলে এখানে কি লিখবে হাফ mv²
সমান হাফ কে এক্স স্কোয়ার, তো বেরিয়ে যাবে ম্যাক্সিমাম কম্প্রেশন কত হবে, সব দেওয়া আছে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো বলা আছে তোমার হচ্ছে SHM হলে টাইম পিরিয়ড কত, এটা যখন এখানে যাবে একে কম্প্রেশন করবে, দিয়ে এবার কী করবে, যেই হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন হয়ে গেল এটা এবার এইদিকে চলে আসবে, আবার একে কম্প্রেশন করবে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে বলো, টি বাই এটা টোটাল কিন্তু যে এই যে এটা কিন্তু টোটাল থাকছে না, থাকছে শুধুমাত্র কি যে হাফ টাইম এটার জন্য হয়েছে, আবার চলে এলো এখানে হাফ টাইমের জন্য। আর এখানে মনে হয় এটা দেওয়া ছিল এর লেন্থ, তাহলে এটার তো তুমি টাইম পিরিয়ড পেয়ে যাচ্ছ টি সমান কত 2π√m/k করে তুমি টাইম পিরিয়ড পেয়ে যাবে। তাহলে তার অর্ধেক সময় এখানে লাগলো, টি এর অর্ধেক সময়, T1-এর অর্ধেক সময়, এখানে T2-র অর্ধেক সময়, আর এখানে যদি L ডিস্টেন্স হয় তো L/v, এদের টোটাল টাইম বেরিয়ে যাবে, টাইম পিরিয়ডটা কত হবে বুঝেছো।